দিছেন? ওকে, গ্রুপগুলোতে শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের লাইভ সেশনে। আমরা হাজির হয়ে গিয়েছি আমাদের নিয়মিত এবং ধারাবাহিক লাইভ ক্লাসের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা ইসলামের ইতিহাস প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের বোর্ড এমসিকিউগুলো সলভ করব। তোমরা জানো আমরা ইসলামের ইতিহাসের যে ধারাবাহিক ফ্রি ক্লাস নিচ্ছিলাম, সেখানে আমরা আমাদের এই অধ্যায়ের উপর টোটাল 5টা লেকচার নিয়েছি, যেখানে আমরা সবগুলো শাসক সম্পর্কে অর্থাৎ পুরো আব্বাসি খেলাফত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ সলভ করব। যেহেতু আমরা এটা আলোচনা শেষ করেছি, আমি আশা করছি তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করেছ তোমরা অ্যাকুরেটলি প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবা। তো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত জানিয়ে দাও। যারা ক্লাসে যুক্ত হয়েছ আমাকে শুনতে পাচ্ছ কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা, জাইমা রহমান আমাদের সাথে যুক্ত হয়েছ, ঠিক আছে। শারমিন ইসলাম সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার মিশকাত সামিহা আমাদের সাথে আছে। জুবাইর আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছে। জোলেখা ফাতেমা যুক্ত হয়েছে। ওকে, সবাই নাকি আমাকে শুনতে পাচ্ছে? ঠিক আছে, তোমরা যারা যুক্ত হয়েছ তোমরা দ্রুত যেটা করবা, প্রথম কাজ হচ্ছে তোমাদের বন্ধুদেরকে বাকিদেরকে একটু মেনশন করে দাও, প্লাস ক্লাসটা শেয়ার করে দাও। আর আমি চিন্তা করেছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ে আমরা অধ্যায়ভিত্তিক এভাবে বোর্ড এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করতে পারি কিনা। ধরো এখানে আমরা আজকে 20টা এমসিকিউ সলভ করাবো, যেগুলো হচ্ছে তোমাদের ইয়ার ফাইনালে অর্থাৎ বিগত বছরগুলোতে যেগুলো একদম বোর্ড পরীক্ষায় এসেছিল সেই এমসিকিউগুলো আজকে আমরা সলভ করব। তেমনিভাবে আমরা চেষ্টা করব এভাবে অধ্যায়ভিত্তিক অন্যান্য প্রশ্নগুলোও সলভ করার। আচ্ছা, মাশরাফি বলেছ বোর্ড এমসিকিউ পড়লে কি কমন পাবো? ইনশাল্লাহ কমন পাবা। ধরো তোমার যদি 30টা এমসিকিউ থাকে, সেখানে মিনিমাম তুমি 10টা এমসিকিউ আশা করি কমন পাবা, বা বেশিও পাইতে পারো। তবে শুধুমাত্র বোর্ড এমসিকিউ যে সলভ করবা ব্যাপারটা তো এমন না। তুমি যদি একটা অধ্যায় পড়ো, সেখান থেকে তোমাকে যেভাবে এমসিকিউ প্রশ্ন করা হোক তুমি অ্যান্সার করতে পারবা। সো তুমি কি অধ্যায় পড়বা নাকি এমসিকিউ পড়বা আমাকে বলো। অবশ্যই তুমি তোমার সিলেবাসের সেই অধ্যায়টা আগে পড়ে নিবা এবং সেটার টপিকগুলো ভালোভাবে বুঝে নিবা, সেখানে কোন কোন ইনফরমেশন আছে যেটা থেকে তুমি পরীক্ষার প্রশ্ন আশা করতে পারো, সেই হিসাবে সেটা আন্ডারলাইন করে মার্কিং করে ভালো করে পড়ে রাখবা। তাহলে তুমি যদি বইয়ের শেষে এমসিকিউ সলভ করতে যাও, দেখবা যে তুমি মোটামুটি সবগুলোই পারতেছো বা মেজরিটি পারছ। যাই হোক, প্রিন্স এম আমাদের সাথে যুক্ত হয়েছ। আচ্ছা, রুটিন অনুযায়ী ক্লাস হয় না কেন? কেন রুটিন, কোনটা রুটিন অনুযায়ী হচ্ছে না একটু জানাও তো দেখি প্রিন্স এম। এরপরে খাদিজা আক্তার, সুমন ইসলাম, বোর্ড কোয়েশ্চেন পড়লে ফাইনাল এক্সামে কমন পাবা, আশা করি পাবা, টেনশন করিও না তোমরা। এখানে তো আমরা সবগুলো সলভ করাবো না, বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করাচ্ছি যেহেতু এগুলো তোমাদের জন্য কম্পারেটিভলি ইম্পর্টেন্ট, মানে অন্যগুলোর চেয়ে এগুলো বেশি ইম্পর্টেন্ট নাকি। তোমরা এগুলো সলভ করার পরে আরও সলভ করবা, অবশ্যই করবা, সেটা তোমরা করবা, আমরা জানি তোমরা ভালো ছেলে পেলে। আমরা আপাতত তোমরা যেহেতু পড়োই না
একেবারে না পড়ার চেয়ে তোমাদেরকে কিছুটা দিতে চাই, কথা হচ্ছে এটা। যাই হোক, যারা যুক্ত হয়েছো, ক্লাস কে কে শেয়ার করেছো কমেন্টে একটু ডান লিখে জানাও। আর আজকের ক্লাসে তোমরা কে কোত্থেকে আমাদের সাথে আছো কমেন্টে একটু জানিয়ে দাও দ্রুত। আমরা ক্লাসে চলে যাব, দেরি করব না। আমরা এখানে 20টা এমসিকিউ আছে যেগুলা বিগত সালগুলোতে এসেছিল। আমরা যে ধরেই এমসিকিউ পড়াচ্ছি ব্যাপারটা এমন না, আমরা কিন্তু এই অধ্যায়টা বিস্তারিত আলোচনা করেছি 4-5টা লেকচারে। সো আশা করি আজকের এমসিকিউগুলো তোমরা অ্যান্সার করতে পারবা যারা সেই ক্লাসগুলো করেছিলা। কেমন? ওকে, তৌহিদুল ইসলাম তাকি আছো আমাদের সাথে, আসিফ আমাদের সাথে আছো। ওকে, ফাতেমা ইসলাম ইভা, অনেক হার্ড লাগে এই সাবজেক্টটা, কীভাবে শেষ করব বুঝতেছি না। এখন তোমার পরীক্ষা তোমার দরজায় কড়া নাড়ছে, এখনও যদি তুমি চিন্তা করো কিভাবে পড়বা, অনেক হার্ড লাগে, তাহলে তোমার কাছে কখন ইজি লাগবে এই প্রশ্নটা আমারই করা উচিত। ওকে, এরপরে রিদুল আমিন, আচ্ছা ইকুয়েশন প্ল্যাটফর্ম আমি বুঝি নাই রিদুল আমিন, তোমার কমেন্টটা আমি এক্স্যাক্টলি বুঝি নাই। ওকে, সুমন ইসলাম দিনাজপুর থেকে যুক্ত আছো, আসমা কাশেম চট্টগ্রাম থেকে, আরিফ সিটিজি থেকে, এরপরে হচ্ছে শুকতারা। আচ্ছা, দুঃখ তারা বলতে কেউ কি যুক্ত হয়েছ? শুকতারা হচ্ছে রংপুর থেকে, জাইমা রহমান সিটিজি থেকে, মাদারীপুর থেকে আছে আমাদের সাথে ফারিহা মিম, এরপর আবু রায়হান রাহি আমাদের সাথে আছো, ফাতিমা ইসলাম ইভা এইচএসসি 25। ওকে, ভালো। সেকেন্ড পেপারের ক্লাস হবে কিনা জিজ্ঞেস করেছো আবু রায়হান। সিদ্ধাতুল মুনতাহা যুক্ত হয়েছে আমাদের সাথে, প্রিন্স এম হচ্ছে কোত্থেকে জানি, নয়াপল্টন থেকে। ওকে, ফয়সাল চট্টগ্রাম থেকে, তৌহিদুল ইসলাম তকি টেকনাফ থেকে, হাদিকুল বগুড়া থেকে, সাজিদ ইসলাম চট্টগ্রাম থেকে। আচ্ছা, কমেন্ট মনে হয় বেশি বেশি পড়ে ফেলতেছে নাকি? আমি দেখি কি, ধরো যারা পরীক্ষার আগে এই লাইভ ক্লাসগুলা মূলত যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, এগুলা কিছুটা ইন্টারেক্টিভ করার জন্য অনেক সময় কমেন্ট পড়া হয়, বা ক্লাসের বেটার রিচের জন্য এটা করা হয়, এটা লুকানোর কিছু নেই। তবে অনেক সময় দেখা যায় এই ক্লাসগুলো যখন তোমরা পরীক্ষার আগের রাতে বা একদম টান মুহূর্তে করতে যাও, তখন তোমাদের মাথা খারাপ হয়ে যায়, কিরে ভাই এত কমেন্ট পড়ে কেন, টাইম ওয়েস্ট হচ্ছে। তো আসলে আমরা ক্লাসগুলো এটা চিন্তা করে নেই না যে এটা তোমার পরীক্ষার আগের রাতের জন্য আমরা নিচ্ছি। কেমন? ধরো একটা হিউজ সময় আমাদের হাতে এখনও আছে, ওই হিসাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। যাই হোক, আমরা ক্লাসে চলে যাচ্ছি, তোমরা অনেকে যুক্ত হয়েছ। আচ্ছা, রিদুল আমিন, তোমার কি কি অভিযোগ আছে আমাদের ব্যাপারে সব কিছু আমাদেরকে জানাবা। অবশ্যই পার্সোনালি আমাকে মেসেজ দিবা, তোমার কি সমস্যা আমি দেখব, ঠিক আছে? ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। খলিফা আল মনসুর একজন ন্যায়পরায়ণ শাসক হওয়া সত্ত্বেও অকৃত্রিম বন্ধু আবু মুসলিমের প্রতি নিষ্ঠুর আচরণ করেছিলেন কেন? খলিফা আবু জাফর আল মনসুর তিনি একজন বিখ্যাত আব্বাসীয় খলিফা। তার একজন প্রিয় বন্ধু যিনি তার শাসন ব্যবস্থায় তাকে সহায়তা করেছিলেন, সেই বন্ধুর প্রতি তিনি নিষ্ঠুর আচরণ করে তাকে হত্যা করেছিলেন। সেটা কি জন্য করেছিলেন? সেই বন্ধুর নামটা যদিও এখানে নাই, তোমরা পারবা কিনা জানি না, পারলে কমেন্টে লিখে জানাও। আর বন্ধুর নাম বলতে না পারলে অন্তত বলো কি জন্য তিনি তাকে হত্যা করেছিলেন। নিজের বংশের নিরাপত্তার জন্য, নিজেরও বংশের নিরাপত্তার জন্য, ব্যক্তি স্বার্থে, অর্থনৈতিক কোনো কারণে, অনইসলামিক কোনো কারণে, অনইসলামিক কোনো কার্যকলাপ করেছিল সে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে, নাকি ব্যক্তি স্বার্থে হত্যা করা হয়েছে, অর্থনৈতিক কারণ, নাকি অন্য কোনো কারণ? একটু দ্রুত অ্যান্সার করতে হবে, আমরা সামনে এগিয়ে যাব। আচ্ছা, আমাদের সাথে অর্পিতা ব্যাপারী ড্যামরা থেকে আছো, ভেরি গুড। এরপরে তামান্না তানজিন যশোর থেকে আছো, বা রংপুর থেকে দেখছে আমাদেরকে, ত্রিশাল থেকে আছে আমাদের সাথে। ওকে, অনেকে আমাদের সাথে আছো। আচ্ছা, যাই হোক, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার সাজিদ ইসলাম খ বলেছ, প্রিন্স বলছ ব্যক্তি স্বার্থে, আসিফও খ বলেছ, সুমন ইসলামও বলেছ খ। আচ্ছা, শুধুমাত্র শাহরিয়ার মিশকাত সামিহা উত্তর করেছ ক, এবং তার উত্তরটাই কিন্তু সঠিক হয়েছে। সামিহা, তোমাকে অভিনন্দন, তুমি একদম প্রথম প্রশ্নটার সঠিক উত্তর দিতে পেরেছ। যাই হোক, আবু মুসলিম, এই যে ব্যক্তি আবু মুসলিম, আমি যে একটু আগে বলেছিলাম তার নামটা কি, এই আবু মুসলিম হচ্ছে খলিফা আবু জাফর আল মনসুরের একজন প্রকৃত বন্ধু বা বিখ্যাত বন্ধু ছিলেন।
তাকে অনেক হেল্প করেছেন, কিন্তু একটা পর্যায়ে এসে যখন আবু মুসলিম খোরাসানি বলা হয় তাকে, তিনি ছিলেন খোরাসানের শাসক। তো খোরাসান এই জায়গাটায় তার জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছিল, তিনি এত বেশি জনপ্রিয় শাসকে পরিণত হয়েছেন যে আবু জাফর আল মনসুর হচ্ছে তাকে নিজের শাসন ক্ষমতার জন্য একটা থ্রেট বা হুমকি মনে করলেন। তাহলে নিজের এবং বংশের নিরাপত্তার শঙ্কার কারণে, থ্রেটের কারণে তিনি আবু মুসলিমকে হত্যা করলেন। তার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আনলেন, তাকে প্রস্তাবও দিয়েছিলেন যে তুমি হচ্ছে খোরাসান থেকে কোথায়, মিশর অথবা সিরিয়ায় চলে যাও। তাকে মিশর অথবা সিরিয়ার শাসনকর্তা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আবু জাফর। আচ্ছা, আবু মুসলিম খোরাসানে তিনি হচ্ছে সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন নাই, যার জন্য তাকে কিছু অজুহাত দেখিয়ে হত্যা করা হয়েছিল। বুঝতে পেরেছ? ওকে, এরপরে খেয়াল করো আমাদের দ্বিতীয় যে প্রশ্ন। আচ্ছা, আবু রায়হান রাহি আমাদের সাথে চাঁদপুর থেকে যুক্ত হয়েছে। ওকে ভাইয়া, দ্বিতীয় যে প্রশ্ন, কোন খলিফাকে রূপকথার রাজা বলা হয়? দেখি কি অ্যান্সার করতে পারো। রূপকথার রাজা বলা হয় কোন খলিফাকে? এবং সেই খলিফা, তোমাদের সুবিধার জন্য আমি কিছু তথ্য দেই। সেই খলিফাকে রূপকথার রাজা বলা হয় এবং তিনি ছিলেন আব্বাসীয় শ্রেষ্ঠ খলিফা। পাশাপাশি সেই খলিফার শাসনকালকে কেন্দ্র করে কিন্তু আরব্য উপন্যাসের উপাদান সংকলিত হয়েছিল, এবং আরব্য একটা উপন্যাস যেটা সেই খলিফার শাসনকালের উপর রচিত হয়েছে, সেটার নাম হচ্ছে আলিফ লায়লা। তো এটা কোন খলিফার কথা বলা হচ্ছে তোমরা একটু গেস করো, দেখি পারো কিনা। আলিফ লায়লা এটা একটা আরব্য উপন্যাস যেটা সেই খলিফাটাকে সেটা আমরা বলছি না, কারণ সেটা তোমাদের থেকে অ্যান্সার চাচ্ছি। সেই খলিফার শাসনকালের উপর ভিত্তি করে রচিত একটা আরব্য উপন্যাস হচ্ছে আলিফ লায়লা। আচ্ছা, মোরশেদ চৌধুরী চাঁদপুর থেকে। ওকে, অনেকেই অনেক জায়গা থেকে ক্লাসে আছো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও মনে করে। আচ্ছা, সবাই আমার মনে হয় মেজরিটি সঠিক উত্তর করতে পারছো এই প্রশ্নটা। সেটা হচ্ছে খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ তিনি আব্বাসীয় শ্রেষ্ঠ খলিফা, তিনি বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন মনে হয়। এরপরে হচ্ছে তার সময়, তার শাসনকালকে কেন্দ্র করে অনেক আরব্য উপন্যাসের উপাদান সংকলিত হয়, যার জন্য তাকে রূপকথার রাজা বলা হয়। এরপরে তৃতীয় প্রশ্নটা খেয়াল করো, নহরে জুবাইদা কেন খনন করা হয়? তোমাকে কেন খনন করা হয় সেটা জানতে হলে আগে জানতে হবে আসলে নহরে জুবাইদাটা কি। যাই হোক, তোমরা অপশানগুলো খেয়াল করো। শিক্ষা বিস্তারের জন্য, হজ যাত্রীদের নিরাপত্তার জন্য, হজ যাত্রীদের পানির কষ্ট লাঘবের জন্য, মক্কাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য। কি জন্য নহরে জুবাইদা প্রতিষ্ঠা করা হয়েছিল? নহরে জুবাইদাটা হচ্ছে একটা খাল, নহর মানে হচ্ছে খাল, জুবাইদা, এই জুবাইদা হচ্ছে খলিফা হারুনুর রশিদের স্ত্রীর নাম। খলিফা হারুনুর রশিদের স্ত্রী ছিলেন জুবাইদা। তিনি এই খালটা খনন করেছেন বলে তার নামানুসারে এটার নাম হয়েছে নহরে জুবাইদা। এখন তোমরা বলতে হবে আসলে তিনি কেন এটা খনন করেছিলেন, কি প্রয়োজন ছিল এটা খনন করার। ওকে, অনেকে আমাদের সাথে ক্লাস করছো বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছ। ঋতু আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে আসিফ বলেছ গ, জামিয়া রহমান গ, সিদ্রাতুল মুনতাহা উত্তর করেছ গ, শূন্য চিরকুট সেও উত্তর করেছে গ। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে যারা গ বলেছ। হজ যাত্রীদের পানির কষ্ট দূর করার জন্যই মূলত খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা এই খালটা খনন করেছিলেন। 4 নাম্বার যে প্রশ্ন খেয়াল করো, খলিফা আল মামুনের রাজত্বকালকে অগাস্টান যুগের সাথে তুলনা করা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা যখন এমসিকিউগুলো পড়বা, তোমরা যে বলো এই যে স্যার শুধু বোর্ড এমসিকিউগুলো পড়লে কি এনাফ হবে, এখানে এক একটা এমসিকিউ থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে আসে ভাইয়া। তুমি যখন পড়বা নহরে জুবাইদা কি জন্য খনন করা হয়, তোমার মাথায় কি এই প্রশ্নটা জাগে না যে নহরে জুবাইদাটা কি, কেন খনন করা হয়েছে, একটু বিস্তারিত জানি। তো জানলেই তোমার ক্ষয়ের জন্য ভালো একটা প্রশ্নের অ্যান্সার জানা হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে সিস্টেমেটিক্যালি পড়া। আচ্ছা,
খলিফা আল মামুনের রাজত্বকালকে অগাস্টান যুগের সাথে কেন তুলনা করা হয়েছে তোমরা কি একটু বলতে পারবা? খলিফা আল মামুন তিনি আব্বাসীয় একজন বিখ্যাত খলিফা বা শাসক ছিলেন, যার শাসনকালটা জ্ঞান বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিল। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন বা সাধিত হয় খলিফা আল মামুনের রাজত্বকালে। তিনি বাইতুল হিকমা বা জ্ঞান গৃহ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তাকে অগাস্টান যুগের সাথে তার রাজত্বকালকে তুলনা করার কারণ কি? রাজ্য বিস্তারের জন্য, বৈদেশিক সম্পর্ক উন্নয়নের জন্য, ধর্ম প্রচারের জন্য, জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য। আসলে এক একটা শাসকের ব্যাপারে কিছু স্পেসিফিক এক্সক্লুসিভ দিক আছে যেটা তুমি অন্য শাসকের সাথে মিল পাবা না। আমি তোমাদেরকে বারবার বলি, প্রত্যেক শাসকই শাসক, সবাই মোটামুটি সাহসী, ধার্মিক, এগুলা নিয়ে যেই কমন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে, যেগুলো সব শাসকের সাথে তুমি মিল পাবা, সেগুলা নয়। ইউনিক এক্সক্লুসিভ যে ক্যারেক্টারিস্টিক্স বা স্পেশালিটি যেটা তুমি পাবা এক শাসক থেকে আরেক শাসকের মধ্যে আলাদা, সেটা তুমি নোটিশ করবা বেশি। যেমন তুমি যদি খেয়াল করো, সম্রাট বাবর তিনি কবি ছিলেন, কবিতা পছন্দ করতেন, প্রাকৃতিক বিষয়গুলো, ফুল বাগান টাগান পছন্দ করতেন। তার সমাধিও কিন্তু ফুল বাগানের কাছে তাকে সমাধিত করা হয়েছে। এরপরে সম্রাট বাবর, তার থেকে তুমি জানবা তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিভাবে, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এরপরে আসো হুমায়ুন। হুমায়ুনের ব্যাপারে তুমি কি জানবা? যে তার, হুমায়ুন শব্দের অর্থ যদিও ভাগ্যবান, আসলে ভাগ্যবান না। তিনি তার সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। পরবর্তীতে শেরশাহ নামক একজন আফগান শাসকের কাছে তিনি সাম্রাজ্য হারিয়েছেন। পরবর্তীতে যদিও তিনি সেটা পুনরুদ্ধার করেছেন। তাইলে হুমায়ুনের শাসনকালটা হচ্ছে ভাঙা গড়ার শাসনকাল। এরপরে যদি পরবর্তী মুঘল শাসকের ব্যাপারে আমরা বলি, আকবর। আকবর থেকে কি কি দিক যেটা অন্য শাসকরা করতে পারে না, আকবর কি কি করেছিল? আকবর একটা নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেছিল, যেটাকে আমরা বলি দ্বীন ইলাহি। আকবর একটা পদসোপান প্রক্রিয়া বা হচ্ছে একটা অনার সৈন্যদেরকে সাজানোর, তাদের পদোন্নতির একটা সিস্টেম প্রণয়ন করেছিলেন, যেটাকে বলা হয় মনসবদারি প্রথা। মনসব মানে হচ্ছে পদমর্যাদা। তো সৈন্যদেরকে যার যার পদমর্যাদা অনুযায়ী সাজানোটাই হচ্ছে মনসবদারি প্রথা। এরপরে আকবর আরেকটা নীতি, রাজপুত নীতি অবলম্বন করেছিলেন। এগুলো তো অন্য কোনো শাসক করে নাই। এরপরে আসে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান কেন বিখ্যাত? শাহজাহান হচ্ছে স্থাপত্য শিল্পের জন্য। তার সময় তাজমহল, ময়ূর সিংহাসন এগুলো তিনি নির্মাণ করেছিলেন। জাহাঙ্গীরের সময় তার স্ত্রী নূরজাহান সাম্রাজ্যে পেছনের শক্তি হয়ে ওঠে, অর্থাৎ সে আলটিমেটলি পাওয়ার এক্সারসাইজ করে, পাওয়ারটা হোল্ড করে, সম্রাট নামমাত্র সিংহাসনে ছিলেন। তো এই বিষয়গুলো এভাবে করে চিন্তা করলে তুমি যদি পড়ো, আসলে দেখা যায় যে প্রত্যেক শাসকের আলাদা আলাদা কিছু দিক রয়েছে, যেটা শুধুমাত্র সেই করেছে, ওই সাম্রাজ্যের বা ওই বংশের অন্য কোনো শাসক করে নাই। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। খলিফা মামুন, তার সময় এসে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়। জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য তাকে বা তার রাজত্বকালকে অগাস্টান যুগের সাথে কম্পেয়ার করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। অনেকেই সঠিক উত্তর দিয়েছ, আমি নাম বলছি না। এরপর খেয়াল করো বাইতুল হিকমা কি। দেখো, আমি কিন্তু বলে দিয়েছি বাইতুল হিকমাটা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু খলিফা আল মামুন। এখন তোমরা আমাকে বলবা আসলে বাইতুল হিকমাটা কি? এটা কি গবেষণার জ্ঞান মন্দির, এরপরে রাজপ্রাসাদ, প্রমোদতরী, এক ধরনের স্থাপত্য? এটা আসলে কি? এটার অ্যান্সার কি হবে বলো তো? 5-এর আচ্ছা, জান্নাতুল ফেরদৌস জান্না আমাদের সাথে যুক্ত হয়েছ। ওকে, অর্পিতা বাপ্পি বলেছ ক। শাহরিয়ার মিশকাত সামিহা উত্তর দিয়েছ গবেষণার মানমন্দির, অর্থাৎ ক। এরপরে মোর্শেদ পাটোয়ারি বলেছ ঘ। ঘ মানে কি? এক ধরনের স্থাপত্য। ওকে, আসিফও বলেছ ঘ। এরপরে হচ্ছে সুমন ইসলাম, জাইমা রহমান, সাব্বির সরকার, সিদ্রাতুল মুনতাহা, শামসুজ্জামান রাকাত সবাই বলেছ ক। অনেকে ঘ উত্তর দিচ্ছ। যারা বলতেছ ঘ, তাদের কারোর উত্তরই সঠিক হয়নি। এটা হচ্ছে গবেষণার জ্ঞান মন্দির। বাইতুন এটা একটা আরবি শব্দ। আরবিতে যদি আমি লিখি, এই যে বা ইয়াতা, বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর বা গৃহ, কেমন? আর হিকমা মানে হচ্ছে জ্ঞান। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। তাইলে
বাইতুল হিকমা মানে হচ্ছে জ্ঞান গৃহ, জ্ঞান মন্দির, জ্ঞান গৃহ যেটাই আমরা বলি, এটাই হচ্ছে আসলে অ্যান্সার। এর পরের প্রশ্নটা আমরা দেখব। দেখো কি বলা হচ্ছে, আব্বাসী বংশের উত্থান ঘটে কিভাবে। এখানে 3টা পয়েন্ট আছে, কোনটা অ্যান্সার হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। হাশেমি গোত্র থেকে, কুরাইশ বংশ থেকে, উমাইয়া গোত্র থেকে। একটা বিষয় মাথায় রাখবা, টেকনিক কিভাবে খাটাবা খেয়াল করো। এখানে কিন্তু একটা অ্যান্সার হবে এরকম কোনো অপশান নাই। দেখো ক, খ, গ, ঘ, তার মানে তুমি শুরুতেই শিওর হয়ে নিলা অ্যান্সার কমপক্ষে 2টা হইতে হবে অথবা 3টাই হবে। তো এখন খেয়াল করো, আব্বাসী বংশ প্রতিষ্ঠা হয় কোন বংশের পরে? উমাইয়া বংশের পরে। এবং উমাইয়াদেরকে পতন করানোর মাধ্যমে, উমাইয়াদের সাথে যুদ্ধ করার মাধ্যমে জয়ী হয়েই কিন্তু আব্বাসীয়রা ক্ষমতায় এসেছে। সো উমাইয়া গোত্র থেকে তারা আসে নাই, উমাইয়াদের সাথে তাদের গোত্রীয় দ্বন্দ্ব ছিল। উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উমাইয়া বংশের প্রতিদ্বন্দ্বী ছিল আব্বাসীয়রা। আব্বাসীয়রা দাবি করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস এর বংশধর হওয়ায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার দিক থেকে বা বংশীয় দিক থেকে তারা বেশি ক্লোজ। সো এই প্রচারণার মাধ্যমে তারা আব্বাসী আন্দোলন সংগঠিত করে এবং সেটার মাধ্যমে ক্ষমতায় আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যান্সারটা হচ্ছে না। নিঃসন্দেহে যেহেতু 2টার কম অ্যান্সার হবে না, এই 2টা অ্যান্সার হবে। সো এটার অ্যান্সার হচ্ছে যে আব্বাসীয়রা হচ্ছে হাশেমি গোত্র থেকে এসেছে, কুরাইশ বংশ থেকে এসেছে। কুরাইশ বংশের 2টা শাখা ছিল, উমাইয়া এবং হাশেমি। কুরাইশ বংশের 2টা শাখা, উমাইয়া এবং হাশেমি। আব্বাসীরা হচ্ছে হাশেমি গোত্র থেকে, আর উমাইয়ারা হচ্ছে উমাইয়া শাখা থেকে। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। আচ্ছা, এলিনা তানজিন আজকে দেরি করে ফেলেছ, ঠিক আছে, এরকম আর কোনো দিন যেন দেরি না হয়। পরবর্তী প্রশ্ন আজকের জন্য ক্ষমা করা হলো, যাও। এরপরে দেখো, আবুল আব্বাস আস-সাফা উপাধি গ্রহণ করার কারণ কী ছিল? আবুল আব্বাস তিনি হচ্ছেন আব্বাসী বংশের প্রথম খলিফা এবং প্রতিষ্ঠাতা। তো তিনি আস-সাফা উপাধিটা কেন ধারণ করেছেন এটা তোমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, আবু রায়হান রাহি সেকেন্ড পেপার নিলে ভালো হয়। আসলে সব পেপারই তো নেওয়া দরকার, বা সবাই এক একজনের এক একটা চাহিদা। কেউ বলে ওই পত্র হলে ভালো, কেউ এই পত্র, কেউ বলে ওই পত্রের এই চ্যাপ্টার, কেউ বলে ওই চ্যাপ্টার। তো সবগুলো নিলে আসলে ভালো। আমরা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা পারি আর কি। কেমন? তোমাদের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করে যাব। যেটাই হোক, আব্বাসীয় খেলাফত এটা একটা কঠিন অধ্যায় হিসেবে আমি এটা বিস্তারিত আলোচনা করেছি পুরো অধ্যায়। সো সেই হিসেবে আমরা এমসিকিউগুলো সলভ করছি। আবুল আব্বাস তিনি আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা, প্রথম খলিফা। তাকে আস-সাফা উপাধি দেওয়ার কারণ কি? কেন এই উপাধি তিনি গ্রহণ করেছেন? বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চারের কারণে, বিরোধীদেরকে তিনি অনুগত করার কারণে, তার অনুগত করার কারণে। তিনি অনুগত করেছেন তাদের সেটা না, তার অনুগত করে তোলা, বিরোধীদের প্রতি অনুকম্পা প্রদর্শনের কারণে। আস-সাফা শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাসু। তাহলে তুমি এটা যখন পড়বা যে আস-সাফা উপাধি গ্রহণ করার কারণ কি ছিল, তো তোমার মাথায় তো এটা আসা উচিত প্রশ্ন যে আস-সাফা এই কথাটার মানে কি, এটা আবার কি জিনিস, কেন তিনি এই উপাধিটা গ্রহণ করেছেন। এটা তোমার মাথায়, তোমার কিউরিসিটি থাকা উচিত যে আসলে আমি এটা জানার চেষ্টা করব কেন তিনি এই উপাধিটা গ্রহণ করেছেন, কেন তাকে রক্ত পিপাসু কেন উপাধি তিনি গ্রহণ করবেন। তিনি উমাইয়াদের প্রতি তার কঠোর নীতি বা দমন পীড়নের জন্য এই উপাধিটা রক্ত পিপাসু উপাধিটা গ্রহণ করেছেন। বিরোধীদের প্রতি ভীতি সঞ্চার, বিরোধীদের মধ্যে ভীতি সঞ্চার, সুতরাং এটা অ্যান্সার হবে। বিরোধীদেরকে অনুগত করা, এটাও অ্যান্সার হবে। বিরোধীদের প্রতি অনুকম্পা প্রদর্শন, এটা হবে না, তিনি অনুকম্পা প্রদর্শন করেন নাই। তাহলে এই 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 1 এবং 2। তোমরা কে কে সঠিক উত্তর করেছো আমি দেখি একটু। সুমন ইসলাম 7-এর ক বলেছো, ফারিয়া ইসলাম নূর ক বলেছো, ওকে। এরপরে শাহরিয়ার মিসকাত তোমার উত্তরে সঠিক হয়েছে। আবু রায়হান রাহি তুমি তো কিছু বলো নাই। আলিনা তানজিন সঠিক হয়েছে। ঠিক আছে, সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। উত্তর খুবই কম আসছে, তার মানে হচ্ছে সবাই পারো না। তোমাদের পরীক্ষা খুবই কাছে, আমি আশা করব সবাই যেন অ্যান্সার করতে পারো। আচ্ছা ঠিক আছে। অনুকম্পা মানে কি জিজ্ঞেস করেছো শামসুজ্জামান রাকাত। অনুকম্পা মানে হচ্ছে দয়া,
দয়া প্রদর্শন আর কি, বুঝছ? মানে হচ্ছে তোমার নমনীয়তা, অনুকম্পা হচ্ছে একটা নমনীয়তা, দয়া বা নরম আচরণ আর কি। এরপরে আসো 8 নাম্বার প্রশ্ন। এখানে একটা উদ্দীপক আছে। উদ্দীপক রিলেটেড প্রশ্নগুলো আমি মনে করি যে ধরতে পারবে সেই হচ্ছে অধ্যায় সম্পর্কে ধারণা রাখে। এখানে উদ্দীপকে মূলত একটা চরিত্র দেখিয়ে দেওয়া হয়, সেটা কার সাথে মিলে না মিলে সেখান থেকে খুঁজে প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে হয়। খেয়াল করেন একটু। অটোমান সুলতান, অটোমান মানে ওসমানীয় সুলতান, ওসমানীয় সুলতান আব্দুল হামিদের ক্ষমতায় আরোহণের পশ্চাতে, পশ্চাতে মানে পেছনে, মুখ্য ভূমিকা রেখেছিলেন ফুয়াদ পাশা। এই ভদ্রলোক তিনি উসমানীয় সম্রাট আব্দুল হামিদের ক্ষমতায় আরোহণের পেছনে একটা মুখ্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তী সময়ে ফুয়াদ পাশার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সুলতানের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবশেষে তিনি কৌশলে ফুয়াদ পাশাকে হত্যা করেন। তাহলে কি বুঝতে পারলাম? এটা কিন্তু রিপিট হচ্ছে, কারণ আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। এখানে খেয়াল করো, উদ্দীপকে বর্ণিত ফুয়াদ পাশার হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ডের শিকার কোন চরিত্রের মিল রয়েছে? আবু মুসলিম খোরাসানি, মুসা বিন নুসাইর, হাজ্জাজ বিন ইউসুফ, আল আমিন। কার মিল রয়েছে? তোমরা কি একটু অ্যান্সারটা দ্রুত কমেন্টে করে দিতে পারবা? 8 নাম্বারের অ্যান্সারটা কি হবে একটু বলো। কোন শাসক তার ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও এবং যিনি তার শাসনকাল প্রতিষ্ঠায় বা তিনি শাসক হওয়ার ক্ষেত্রে যিনি তাকে অনেক বেশি হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন, মুখ্য ভূমিকা পালন করেছিলেন, পরবর্তী সময়ে ক্ষমতায় এসে দেখা যায় যখন তার জনপ্রিয়তা বেড়ে যায় নিজের শাসনের জন্য হুমকি মনে করে তাকে আবার হত্যা করেছিলেন। এটা আসলে কোন চরিত্রের সাথে মিলে যায় বলো তো দেখি। আচ্ছা, সুমন ইসলাম বলেছ ক। ওকে, তাহসিন ক। এরপরে সিজু বলেছ ক, সিদ্রাতুল মুনতাহা এ, ঠিক আছে। আসিফও ক বলেছ। অর্পিতা ব্যাপারী তুমি কোনো অ্যান্সার দাও নাই। আবু রায়হান রাহি বলেছ বি। MSK সাকিবও বলেছ খ। মোর্শেদ পাটোয়ারি বলছ খ। হাজ্জাজ বিন ইউসুফ, এটা কোনোভাবেই হবে না। হাজ্জাজ বিন ইউসুফকে হত্যা করেছে তার শাসক, এখানে তো এরকম কোনো কাহিনী তো কোথাও নাই ইতিহাসে। তাহলে এটার অ্যান্সার হবে আবু মুসলিম খোরাসানি। একদম প্রথম প্রশ্নটাই তো আমরা শুরু করেছিলাম এটা দিয়ে। এটা তো রিপিট হচ্ছে ভাইয়া, প্রশ্নটা অন্যভাবে সেখানে এসেছিল। তাহলে তোমরা দেখো আবু মুসলিম খোরাসানি, যাকে আবু জাফর আল মনসুর খলিফা এখানে অটোমান সুলতান আব্দুল হামিদ রিপ্রেজেন্ট করছে খলিফা আবু জাফর আল মনসুরকে। আর যেই ফুয়াদ পাশা মুখ্য ভূমিকা রাখেন তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি আবু মুসলিম খোরাসানি। আবু মুসলিম খোরাসানিও আবু জাফর আল মনসুরকে সিংহাসনে আরোহণ করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে তিনি আবার হত্যাকাণ্ডেরও শিকার হয়েছিলেন। বুঝতে পেরেছ আশা করি। ওকে, এরপরে চলো পরের প্রশ্নে যাই আমরা। এতক্ষণ পরে নাকি আলিনা তানজিনের ঘুম ভাঙছে। সে অনেকক্ষণ ক্লাস করার পরে, অনেকগুলো MCQ সলভ করার পরে সে বুঝতে পারছে যে এটা ইসলামিক হিস্ট্রির ক্লাস, হচ্ছে হিস্ট্রি না। ওই যে একটা গল্প আছে এরকম, যে সারা রাত ইউসুফ জুলেখার কাহিনী ওয়াজ শোনার পর সকালে উঠে জিজ্ঞেস করে যে ইউসুফ কি ছেলে না মেয়ে ছিল, বা ইউসুফ কি ছেলে না মেয়ে। তো ব্যাপারটা হচ্ছে এমন, সে ক্লাস প্রায় করে ফেলেছে অর্ধেক, মাত্র গিয়ে বুঝতেছে যে এটা ইসলামের ইতিহাসের ক্লাস। যাই হোক, কোনো সমস্যা নেই, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। 8 নাম্বার প্রশ্নটা আমরা সলভ করেছি। 9 নাম্বার প্রশ্নটা দেখো। উদ্দীপকে নির্দেশিত উক্ত হত্যাকাণ্ডের পশ্চাতে নিহিত ছিল। এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটার পেছনে আসলে কি কারণটা দায়ী ছিল? ক্ষমতা লিপ্সা, প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা। কোনটা হবে অ্যান্সার বলো তো? ক্ষমতা লিপ্সা অর্থাৎ ক্ষমতার লোভ। 2 নাম্বার হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসা। কি হবে এটার অ্যান্সার বলতে পারবা? আচ্ছা আচ্ছা, সে 3 মিনিট আগে ক্লাসে জয়েন করেছে, তাহলে তোমার কোনো দোষ নেই, ঠিক আছে, আই এম সরি। ওকে, শামসুজ্জামান রাকাত বলেছ 9-4। আচ্ছা, এরপরে ঋতু আক্তার ঘ, আসিফ ঘ, সুমন ইসলাম বলেছ গ,
আসলে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ক্ষমতা লিপ্সাও একটা কারণ তাকে হত্যা করার, প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বিতা তিনটাই হওয়ার কথা, কিন্তু বই এটার অ্যান্সার দেওয়া হচ্ছে শেষের দুইটা, প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বিতা। তো প্রতিদ্বন্দ্বিতা তো হবেই অবশ্যই, যেহেতু ক্ষমতার একটা প্রতিদ্বন্দ্বী তাকে মনে করলো আবু মুসলিম খোরাসানিকে, সেজন্য তাকে হত্যা করলো। প্রতিহিংসাও আছে, তো ক্ষমতার লিপ্সাটাও আসলে এখানে আমি মনে করি যে সামহাউ কারেক্ট, কিন্তু বইয়ে যদিও উত্তর দেয়া আছে গ। এরপরে আসো, পূর্ববর্তী শাসকের আমলে রফিক অত্যন্ত গোপনে দূরবর্তী একটি অঞ্চলে একজন সুযোগ্য সঙ্গীর সহযোগিতা নিয়ে ওই বংশের বিপক্ষে ব্যাপক প্রচারণা চালাতে থাকে। একটি যুদ্ধে রফিক জয়লাভ করে নতুন একটি রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা 5 শতাব্দীকাল ধরে টিকে ছিল। উদ্দীপকে রফিকের সাথে কোন খলিফার মিল পাওয়া যায় এটা তোমরা বলতে হবে। এখানে উদ্দীপকটা আবার পড়ে শোনাচ্ছি তোমাদের সুবিধার জন্য, খেয়াল করো। পূর্ববর্তী শাসকের আমলে রফিক অত্যন্ত গোপনে, অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে পূর্ববর্তী যে খেলাফতটা চলছিল তখনও রফিক ছিল। রফিক গোপনে হচ্ছে দূরবর্তী একটা অঞ্চলে গিয়ে একজন সুযোগ্য সঙ্গীর সহযোগিতা নিয়ে ওই বংশের বিপক্ষে ব্যাপক প্রচারণা চালায়, নিজেদেরকে সংগঠিত করে, এবং একটি যুদ্ধে রফিক জয়লাভ করে নতুন একটি রাজবংশ প্রতিষ্ঠা করে, যা 5 শতাব্দীকাল ধরে টিকে ছিল। তো এখানে অ্যান্সার কী হবে খেয়াল করো, একটু অ্যান্সার করার চেষ্টা করো। উদ্দীপকে রফিকের সাথে কোন খলিফার মিল পাওয়া যায়? ইব্রাহিম, আবুল আব্বাস, দ্বিতীয় মারওয়ান, খলিফা আবু জাফর। কি হবে অ্যান্সার দেখি দ্রুত কমেন্টে জানিয়ে দাও। শামসুজ্জামান রাকাত বলেছ 2, ওকে। এরপরে সুমন ইসলামও বলেছ খ, আসিফ বলেছ গ, গতে কি আছে? আবু জাফর। আচ্ছা, ঋতু আক্তারও বলেছ খ। আর কেউ কি কিছু বলবা? আচ্ছা, অর্পিতা চৌধুরী খ। এরপরে ঋতু আক্তার বলেছ অচিনপুরের রাজকন্যাও সঠিক উত্তর দিয়েছ। যারা খ বলেছ তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। এটা যেহেতু আব্বাসী বংশের প্রতিষ্ঠা, একটা বংশের প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে যেটা 5 শতাব্দী কাল ধরে টিকেছিল, শতাধিক কাল ধরে। তো নিঃসন্দেহে এটা আব্বাসী বংশের কথা বলা হচ্ছে, এবং এই বংশের প্রতিষ্ঠা হচ্ছে আবুল আব্বাস আস-সাফা। যাই হোক, এর পরের প্রশ্নটা আমরা দেখব। উদ্দীপকে রফিকের সেনাপতির সাথে তোমার পাঠ্য বইয়ের কার মিল রয়েছে? রফিকের সেনাপতির সাথে তোমার পাঠ্য বইয়ের কার মিল রয়েছে? আবু মুসলিম, আবু আইয়ান, আবু হাসান, আবু সালামা। কি হবে এটার অ্যান্সার বলো? আবু মুসলিম, আবু আইয়ান, আবু সালামা, আবু হাসান। কার মিল রয়েছে রফিকের সেনাপতির সাথে? ওকে, অচিনপুরের রাজকন্যা ক, সিজু বলেছ ক, সাকিবও বলেছ ক, অনেকেই বলছো ক। তোমরা যারা ক বলছো সবার উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। উদ্দীপকটা আবার খেয়াল করো, 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এটা পড়ে। পেট্রিক লুলুম্বা দেশের ক্ষমতা গ্রহণকালে যারা তার সঙ্গী ছিল অথচ পরবর্তীতে তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে হওয়ায় তাদের সকলকেই একে একে সরিয়ে দিয়েছে। এমনকি প্রশাসনিক নিরাপত্তার জন্য তিনি চমৎকার একটি রাজধানী শহর নির্মাণ করে
তা সুরক্ষিত করেন। তাহলে এখানে উদ্দীপকটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে উদ্দীপকে পেট্রিক লুলুম্বার সাথে কোন আব্বাসি খলিফার সামঞ্জস্য পাওয়া যায়? কোন আব্বাসি খলিফা এরকম করেছেন? অর্থাৎ তিনি হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী যারা তাকে ক্ষমতায় আসতে সহায়তা করেছে তাদেরকে হত্যা করেছেন, পাশাপাশি তিনি একটি রাজধানী শহর প্রতিষ্ঠা করেছেন। এটা কোন আব্বাসীয় খলিফা? খলিফা আবুল আব্বাস আস-সাফা, নাকি আল মনসুর, নাকি আল মামুন, নাকি হারুনুর রশিদ? কি হবে এটা সঠিক উত্তর? দেখি বলে দাও কে পারো। সুমন ইসলাম বলেছ খ, এরপর আব্দুস শাফি বলেছ ক, এরপর হচ্ছে নাদিয়া জাহান নিশা এবং আসিফ অর্পিতা চৌধুরী নাকি অর্পিতা ব্যাপারী। আচ্ছা, তোমরা সবাই বলেছ খ, একজন মনে হয় বলেছ ক। যে ক বলেছ তার উত্তর হয় নাই, এটার উত্তর হবে খ, অর্থাৎ আবু জাফর আল মনসুর। আবু জাফর আল মনসুরই এই কাজ করেছিলেন, ওই যে আবু মুসলিম খোরাসানিকে যে হত্যা করেছিলেন। দেখছ এই বিষয়টা থেকে কতবার যে এমসিকিউ এসেছে বোর্ড পরীক্ষায়, তাহলে তোমরা বুঝতেই পারছ এটা গুরুত্ব কেমন। আবু মুসলিম খোরাসানিকে হত্যা করার বিষয়টা এখানে আসছে, এবং এই আবু জাফর আল মনসুর কিন্তু একটা রাজধানী প্রতিষ্ঠা করেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে উদ্দীপকে পেট্রিক লুলুম্বার কার্যকলাপের মতোই উক্ত খলিফার কর্মকাণ্ড ছিল। কোন কর্মকাণ্ড? এখানে কর্মকাণ্ড একটার কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে রাজধানী প্রতিষ্ঠা। তিনি একটা রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন আবু জাফর আল মনসুরও। সেটা কি? বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন খলিফা আবু জাফর আল মনসুর। তার এই কাজটা কেমন ছিল? এটা কি সুদূর প্রসারী, অপরিণামদর্শী, জনহিতৈষী, দেশ বিধ্বংসী? যেহেতু রাজধানী নির্মাণ করেছেন, নিঃসন্দেহে এটা অপরিণামদর্শী হবে না, দেশ বিধ্বংসীও কোনো কাজ না, এটা সুদূর প্রসারী অথবা জনহিতৈষী। কি হবে এটার অ্যান্সার? দেখি তোমরা বলো। এটা একটা সুদূর প্রসারী কাজ ছিল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছ। আমি আসলে মানে খুশি হচ্ছি অনেক যে তোমরা আজকে অনেকেই যথাযথ বা সঠিক উত্তরটা করতে পারছো। তোমরা কি আবার কেউ বই সামনে নিয়ে বসে আছো কিনা আমাকে একটু জানাও। নকল করে করে কেউ অ্যান্সার দিচ্ছ কিনা? আচ্ছা, আবারও একটা উদ্দীপক, এখান থেকে আবারও দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, মেবি দুইটা বা একটা, খেয়াল করো। আচ্ছা, অর্পিতা বলেছে তার নাম অর্পিতা ব্যাপারী। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সামরিক চুক্তিভিত্তিক একটি সুসম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু জুনিয়র বুশ আমেরিকার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান যে সমঝোতা সেটা ভঙ্গ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হুমকি দিতে থাকেন। ফলে সাদ্দাম হোসেনও আমেরিকার সমুচিত জবাব দেওয়ার হুমকি প্রদান করেন। আমেরিকাকে তিনিও সমুচিত জবাব দেওয়ার জন্য হুমকি প্রদান করেন। এখন প্রশ্নে আসি, উদ্দীপকের জুনিয়র বুশের সাথে আব্বাসি খলিফাদের শত্রু কোন রোমান সম্রাটের মিল পাওয়া যায়? রোমান সম্রাট হিরাক্লিয়াস, আইরিন, নিকোলাস, নাইসিফোরাস। আমরা আব্বাসি খিলাফত যখন পড়ছিলাম এবং সেখানে খলিফা হারুনুর রশিদের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি যখন পড়িয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে খলিফা হারুনুর রশিদ কিভাবে তিনি হচ্ছে সহাবস্থানমূলক পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী ছিলেন। বিদেশি শত্রু রাষ্ট্রগুলো, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো বারবার সমঝোতা চুক্তি ভঙ্গ করার পরেও তিনি তাদেরকে ক্ষমার দৃষ্টান্ত রেখেছিলেন। তেমনিভাবে তখন কোন রোমান সম্রাট যাকে তিনি ক্ষমা করেছিলেন, যিনি খলিফাদের শত্রু ছিলেন, খলিফার শত্রু ছিলেন? এটা খুবই সহজ, এই যে নাইসিফোরাস। উত্তর হবে ঘ, এই যে নাইসিফোরাস। কে উত্তর করতে পেরেছে দেখি? আয় হায়, মাত্র গুটি কয়েকজন, অর্পিতা ব্যাপারী আর হচ্ছে আর কেউই তো পারে নাই। আয় হায়, এটা কেমন কথা? এই নাইসিফোরাসের নামটা আমরা কতবার উচ্চারণ করেছি পড়ার মাঝে, তোমরা তাও পারলা না। যাই হোক, উদ্দীপকে উল্লেখিত কার্যকলাপে খলিফা হারুনুর রশিদের চরিত্রের যেসব দিক প্রস্ফুটিত হয়েছে, কি? সমঝোতা। তাইলে তিনি যে সমঝোতায় শান্তিপ্রিয় সহাবস্থান নীতিতে বিশ্বাসী ছিলেন সেটা তো আমরা বলেছি। এটা অ্যান্সার হবে সমঝোতা। তেজস্বিতা অর্থাৎ সাহসিকতাটা হবে, অনমনীয়তাটা হবে না, দেখেই বোঝা যাচ্ছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে আরেকটি উদ্দীপক খেয়াল করো, রুবেল ও রাকিব দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে রুবেল অত্যন্ত সৎ, জ্ঞানী, ধার্মিক, মার্জিত এবং চরিত্রবান। অন্যদিকে রাকিব হলো অসৎ, অকর্মণ্য, আমোদপ্রিয়, বিলাসী, দায়িত্বহীন।
তাইলে এখন প্রশ্নে আসো, উদ্দীপকটিতে আব্বাসী কোন খলিফাদের সাথে তাদের সাদৃশ্য রয়েছে? আব্বাসী খিলাফতের কোন দুইজন ব্যক্তি যাদের মধ্যে এরকম তারা দুজনও ভাই, তাদের মধ্যে এরকম দুই মেরুর বা দুই ধরনের চরিত্র রয়েছে? আবুল আব্বাস ও আল মনসুর, হাদি ও হারুনুর রশিদ, আল মামুন এবং আল আমিন, মুহাম্মদ ও ওয়াসিফ। এটার অ্যান্সার অবশ্যই তোমরা করবা, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার কী হবে একটু দ্রুত জানিয়ে দাও। সুমন ইসলাম বলেছ গ, অর্থাৎ সুমন এটাকে চুজ করেছে। তোমরা কোনটাকে চুজ করো দেখো। এরপরে আবির বলেছ গ, শাহরিয়ার মিশকাত সামিহা সেও বলেছে গ। ওকে, তাহলে এটার উত্তর গ, এটাই সঠিক উত্তর। যারা উত্তর করেছে সবাইকে অভিনন্দন। এরপরে খেয়াল করো, বাগদাদ নগরী কে এবং কত খ্রিস্টাব্দে ধ্বংস করেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাগদাদ নগরী ধ্বংসের মাধ্যমেই কিন্তু আব্বাসী বংশের পতন হয়েছে। তো কে এটা ধ্বংস করেছেন এবং কত সালে? চেঙ্গিস খান 1255, মঙ্গু খান 1257, টুলি খান 1256, হালাকু খান 1258। সঠিক উত্তর কি হবে একটু জানিয়ে দাও। পাশাপাশি ক্রুসেড কি? ক্রুসেড কি এটা বলো। এটা কি ধর্মযুদ্ধ, ধর্মীয় চিহ্ন, গৃহযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ? ক্রুসেডটা অ্যাকচুয়ালি কি? কত খ্রিস্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস হয়? এটা এখানে অ্যান্সার হয়ে যাবে। কেমন? এটা করতে পারলে এটার অ্যান্সার চলে আসছে। এটা দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো রিপিট হচ্ছে। এখানে যে 20টা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে 2-3 বারও এসেছে। আচ্ছা, ওকে। 17 ক বলেছ, একজন বলেছ খ। 17 অ্যান্সার হবে কত? বিভিন্ন রকমের অ্যান্সার আসতেছে। সিদ্ধাতুল মুনতাহা সঠিক উত্তর। আসমা কাশেম ডি বলেছে। 17 উত্তর হচ্ছে হালাকু খান। হালাকু খান 1258 সালে। ক্রুসেড কি? ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। ক্রুসেড ধর্মযুদ্ধ। সর্বশেষ যে প্রশ্ন আমরা সেটাতে চলে যাব। হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস কে ছিলেন এটা একটু বলে দিতে হবে। এখানে উত্তরপত্র। আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। হেরোডোটাস কি দার্শনিক, ইতিহাসবিদ, জ্যোতির্বিদ, গণিতবিদ? তিনি একজন ইতিহাসবিদ। যারা ইতিহাসের স্টুডেন্ট তারা জানো। তো আমরা আজকের ক্লাস এতটুকু পর্যন্তই আমরা থামবো। 20টা MCQ বাছাই করা একদম সিলেক্টেড, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছিল সেগুলো নিয়ে আমরা ক্লাস করেছি আজকে। আমরা ইনশাল্লাহ নেক্সট থেকেও ক্লাস করব। আগামী রবিবারে আমাদের হয়তো আবার ইনশাল্লাহ দেখা হবে। তো তোমাদের সাথে দেখা হবে। আমি হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি যে আসলে তোমরা কোন অধ্যায়টার ক্লাস চাচ্ছ, কোন পত্রের কোন অধ্যায়ের। তো মেজরিটি পার্সেন্ট যেটা চাইবা আমি সেটার উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর এভাবে বোর্ড MCQগুলো সলভ করাবো নাকি টপিক ভিত্তিক আলোচনা করব? আলোচনা করলে একটা অধ্যায় শেষ হইতেই দেখা যাবে। তোমরা যেহেতু উইকলি একটা মাত্র ক্লাস পাবা, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পার হয়ে যাবে, আর একটা অধ্যায় শুরু করলে শেষ হবে না হয়তোবা। সো আমি আশা করি এই মুহূর্তে তোমাদের এরকম বোর্ড MCQগুলো সলভ করালেই তোমাদের হয়তো বেশি কাজে আসবে, এটা বেটার হবে। আচ্ছা, ঠিক আছে। যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিল সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস কেমন লেগেছে জানাবা। ক্লাসটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম। রুহুল আমিন বলেছো পিডিএফ কি পাবো? পিডিএফ এর কি দরকার আছে? এটা তো ক্লাসের সাথে সাথেই তোমাদের MCQগুলো শেষ হয়ে গিয়েছে আশা করি। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো পরীক্ষার জন্য।